এই কেকটা খেতে যেমন ভীষণ ভালো হয় এবং খুব নতুন ধরনের কেক। চলো আজকে এই কেক বানানোটাই তোমাদেরকে দেখাই কী করে বানিয়েছি। এর জন্য আমি আজকে যে মোল্ডটা ব্যবহার করব, মানে যে পাত্রে আমি কেকটা বানাবো, এই মোল্ডগুলোকে বান্ট প্যান বলে। এটা যে কোনো দোকানেই পাবে, আর কেকের যে জিনিসপত্র পাওয়া যায় যেসব দোকানে সেখানেই পাবে। আর এই কেক বানানোর ক্ষেত্রে এই স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট। মানে কেকের যে পাত্রেই তুমি কেকটা বেক করো না কেন, সেই পাত্রটাকে আগে সাদা তেল, যে কোনো সাদা তেল বা বাটার, এই দিয়ে খুব ভালো করে, মানে প্রতিটা পাত্রের প্রতিটা কোণায়, মানে যতগুলো এই যে পাত্রে যেমন খাঁজ আছে সবগুলো ভালো করে আগে ওই তেলটা ভালো করে ব্রাশ করে নেবে, যাতে একটা কোণাও বাদ না যায়। আর তারপরে ওপর থেকে এরকম একটু ময়দা ছড়িয়ে দেবে। এই ময়দার কোটিংটাও খুব সুন্দর করে, যাতে সব জায়গায় ময়দার কোটিংটা লাগে। এই যে দেখে বুঝতে পারছো, এবং এই যে এক্সট্রা যে ময়দাটা এবার বেরিয়ে এলো, সেটা আমি বের করে ফেলে দেবো। এটা ফেলে দেবো বলতে রেখে দেবো আর কি, মানে এর মধ্যে পাত্রের গায়ে যেন এক্সট্রা ময়দাটা না থাকে। এই স্টেপটা খুব সুন্দরভাবে করতে হয়। এবার নেব আমি একটা পাত্রে কিছু শুকনো যে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেগুলো। আমি নিলাম 1 কাপ ময়দা, মানে 120 গ্রাম ময়দা গ্রাম হিসাবে, আর কাপ হিসাবে 1 কাপ। 2 টেবিল স্পুন মিল্ক পাউডার নিলাম, আর 1 টিস্পুন বেকিং পাউডার। এই তিনটেকে একসঙ্গে নিয়ে আমি ভালো করে একটু চেলে নিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে ওটা রেডি হয়ে থাকলো। এবার আরেকটি পাত্রে আমি গুঁড়ো চিনি নিয়েছি। এই গুঁড়ো চিনি নিয়েছি আমি, এখানে প্রায় ধরে নাও 80 গ্রাম মতন আছে, মানে 3/4 কাপেরও কম হচ্ছে গুঁড়ো চিনি। আর নিয়েছি 75 গ্রাম মতন বাটার। এটা এমনি মানে সল্টেড বাটারই, যার জন্য আমি সল্ট ইউজ করছি না কোনো। নাহলে তো আমরা যে কোনো মিষ্টি জিনিসেই অল্প একটু হলেও 1 পিঞ্চ হলেও নুন ব্যবহার করি। এবার এই বাটার আর এই গুঁড়ো চিনিটাকে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নেব। এবার এই যে দেখেছো, যখন আমি বাটারটা দিয়ে প্রথমে ফাটাচ্ছিলাম, একটা হালকা হলদে রং ছিল, কারণ এটা সল্টেড বাটার, সেই বাটারের হলদে কালার। এবার আমি ততক্ষণই এটা বিট করব যতক্ষণ এই রংটা, দেখবে এই যে দেখছো হালকা সাদাটে হয়ে যাচ্ছে ফ্যাটাতে ফ্যাটাতে, এবং বেশ হালকা, দেখলেই বুঝতে পারবে যে এখানে দেখেও বুঝতে পারছো যে জিনিসটা খুব লাইট হয়ে গেছে ফ্যাটাতে। এই পর্যন্তই এটাকে ফ্যাটাতে হবে, নাহলে চিনি তাড়াতাড়ি গুলে যাবে, কেননা গুঁড়ো করে দিয়েছি আমি। এবার যে এই মানে ফ্যাটানোটা হয়ে গেল, চিনি আর মাখনের মিশ্রণটাকে খুব ভালো করে বিট করা হয়ে গেছে। তারপরে আমি আজকের এই কেকটাতে 2টো ডিম ইউজ করব। তা ডিমটা 1/1 দিলাম, দিয়ে ডিম দিয়েও ভালো করে একবার ফেটিয়ে নিলাম। এবার আমি দিলাম এর মধ্যে 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স, দিয়ে আরেকবার একটু ভালো করে বিট করে নিচ্ছি। বিটটা হচ্ছে আর কিছুই না, এবার যাতে প্রত্যেকটা মানে ভালোভাবে মিশে যায়, মানে ডিমটাও যাতে এর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি আজকের এই কেকটাতে বাদাম, যে আমন্ড বাদাম ইউজ করব, সেটাকে একটু কুচো করে নিয়েছি, নিয়ে ওর গায়েও একটু শুকনো ময়দা কোট করে নিলাম। এবং এটা আমি আগের কেক রেসিপি যত ভিডিও আছে সেখানেও আমি বারবার এই কথাগুলোই বলি, যে যখনই কোনো ড্রাই ফ্রুটস কেকে ইউজ করবে, সেটাকে ইউজ করার আগে ওর মধ্যে একটু ময়দা কোট করে নেবে। তাহলে কী হবে, যে ড্রাই ফ্রুটসই ইউজ করছো তুমি কেকে, সেগুলো বেকিংয়ের পর, মানে কেকটা মানে তৈরি হয়ে যাওয়ার পর নিচে চলে যাবে না, ঠিক বেশ কেকের মধ্যেই থাকবে। ওই জন্যই ওই শুকনো ময়দাটা এই ড্রাই ফ্রুটসের গায়ে কোট করে নিয়ে তারপরে কেকের মিশ্রণে অ্যাড করতে হয়। হয়ে গেছে। এবার আমি ওই মধ্যে শুকনো যে ময়দাটাকে 2টো ব্যাচে অ্যাড করলাম, সেটা দেখলে আমি একবারে দিইনি, কারণ নাহলে ময়দাটা দলা পেকে যাবে। হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাদামের কুচিটাও অ্যাড করলাম। আর আজকের এই কেকটা বিস্কফ কেক, তাই আমি বিস্কফ বিস্কুট নিয়েছি। সেই বিস্কুটটাকে কিছুই না, হাতের সাহায্যে একটু ভেঙে নিয়েছি, ভেঙে সেই টুকরো অ্যাড করে দিলাম। আর একটু বিস্কফ স্প্রেড আমি 2 টেবিল স্পুন এর মধ্যে অ্যাড করলাম। যেহেতু আজকের কেকটা বিস্কফ কেক, তাই বিস্কফের বিস্কিট অ্যাড করলাম ভেঙে। আর মানে এখানে আমি প্রায়
6-7টা বিস্কুটকে ভেঙে ইউজ করেছি। আর ওই 2 টেবিল স্পুন বিস্কফ স্প্রেড, সবই দোকানে পাওয়া যায় কিন্তু। দিয়ে ভালো করে মিক্সচারটাকে মিশিয়ে নিয়ে, একটু টাইট আছে দেখলাম, তাই জন্য আমি একটু 2 টেবিল স্পুন মতন দুধ ইউজ করলাম। দুধটা কিন্তু জাল দেওয়া দুধ, রুম টেম্পারেচারে থাকা দুধ। কেক বানাতে গেলে কখনোই ফ্রিজ থেকে বের করে কোনো ঠান্ডা জিনিস ডাইরেক্ট ইউজ করা যায় না, যেমন ধরো মাখন, ডিম, কোনোটাই। আবার তেমনি কোনো গরম জিনিসও ব্যবহার করা যায় না, সবটাই রুম টেম্পারেচারে এনে ব্যবহার করতে হয়। মিক্সচারটা আমার রেডি, কেকের যে ব্যাটার আর কি। এবার এটাকে আমি যে পাত্রে আমি আজকে কেকটা বানাবো, সেই মোল্ডের মধ্যে আমি স্প্রেডটাকে মিক্সচারটাকে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এটা একদম সমানভাবে দিতে হবে, যেন কোনোখানটা বেশি উঁচু কোনোখানটা নিচু এরকম না হয়, ইভেনলি স্প্রেড করতে হবে। দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিলাম, যাতে বেশি ভেতরে কোনো ভ্যাকুয়াম সৃষ্টি না হয়। এবং এই কাজগুলো করতে করতেই আমি এর মাঝখানেই ওভেনটাকে, যে ওভেনে আমি বেক করব কেকটা, এটা 180 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়েছিলাম। এবং তারপরে কেকের পাত্রটা আমি ওর মধ্যে ঢুকিয়ে, আমার আজকে এই কেকটা 30 মিনিট লেগেছে বেক হতে। এই যে দেখেছো, আমি স্কোয়ার দিয়ে একটা ইনসার্ট করে দেখছি, এর গায়ে কিছু লাগছে না। দ্যাট মিন্স আমার কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। যদি লাগতো তাহলে আমাকে আবার ওটা বেক করতে হতো। এবার আমার এই ওভেনে এটা আজকে 30 মিনিটে হয়ে গেছে। এটা কারোর, তোমাদের ওভেন টু ওভেন এটা নির্ভর করে টাইমিংটা। কারোর এটা 32ও লাগতে পারে, কারোর 28ও লাগতে পারে। সেই জন্য এটা দেখে নেবে, ওই স্কিওয়ার ঢুকিয়ে একটু চেক করে নিলেই বুঝতে পারবে যে কেকটা তোমার ঠিকঠাক বেক হয়েছে কিনা, যদি ওই স্কিওয়ারের গায়ে কিছু না লাগে। এবার এটা হয়ে যাওয়ার পর আমি আধ ঘন্টার জন্য এটাকে কুল ডাউন হতে দিয়েছিলাম। এবং এই যে তারপরে কেকটা, এই যে দেখেছো কি সুন্দর বেরিয়ে এসছে। এবং দেখো পাত্রটাও দেখবে পুরো ক্লিন, পাত্রর গায়ে দেখো কিচ্ছু লেগেনি। এই জন্যই প্রথম স্টেপটা খুব ইম্পর্টেন্ট। কেক হয়তো খুব সুন্দর বেক হয়ে যাবে, সবই ঠিক হবে, কিন্তু কেকটা তো বানানোর পর বের হওয়াটাও খুব ইম্পর্টেন্ট ঠিকঠাকভাবে। বা দেখা গেল বের করার সময় ভেঙে যাচ্ছে বা লেগে থাকলে ভেঙে যাবে, সেইটা যাতে না হয় তার জন্যই ওই প্রথম স্টেপটা। এবার আজকে আমি এই কেকটা বানিয়েছি আমার ছেলের বার্থডে উপলক্ষে, তা সেই জন্য এটাকে এবার একটু খালি ডেকোরেশন করছি। এটা কিছুই নয়, ওই যে আমি যে বিস্কফ স্প্রেডটা কেকের মধ্যেও ব্যাটারে দিয়েছিলাম, সেই স্প্রেডটা তো দেখলে তখন খুব থিক ছিল, ভীষণ ঘন ছিল আর কি। তা সেই জন্য ওটাকে আমি একটু পাতলা না করলে তো এর গায়ে আমি লাগাতে পারবো না এইভাবে। তো সেই জন্য এটাকে আমি 30 সেকেন্ডের জন্য একটু মাইক্রো করে নিয়েছি ওই স্প্রেডটাকে। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু মেশাইনি, শুধুই ওই একটু স্প্রেড নিয়েছি, একটা মাইক্রোসেফ বোলের মধ্যে নিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে 30 সেকেন্ড মাইক্রো করেছি। তাতেই এইরকম একটু গলে গেছে, নরম হয়ে গেছে। ওটা দিয়ে যে এরকমভাবে ভালো করে চারপাশে লাগিয়ে দিলাম, স্প্রেড হয়ে গেল। এবারে এর উপরে আমি একটু আলমন্ড ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। তাতে কি দেখতেও যেমন ভালো হলো, খেতে তো অবশ্যই খুবই ভালো লাগবে। আর তার সঙ্গে কিছু রোজ প্যাটেলস ইউজ করছি, এগুলো ড্রাই রোজ প্যাটেল পাওয়া যায় কিনতে, বা বাড়িতেও যদি গোলাপ গাছে গোলাপ ফুল থাকে সেটাও তুমি বাড়িতে এরকম শুকনো করে নিতে পারো। হয়ে গেল। আজ যেহেতু এটা ওই যে বললাম ছেলের জন্মদিন উপলক্ষে, আমি এটা সেলিব্রেশন কেক হিসেবেই বানিয়েছিলাম, সেই জন্য এইভাবে একটু ডেকোরেশন করলাম। তোমরা চাইলে এটা যে কোনো দিন অ্যাজ এ টি কেক হিসাবেও করতে পারো, তাতে এই ডেকোরেশন পার্টটা আর করতে লাগবে না। আর যদি আমার বাড়ির মতন তোমাদেরও কারোর বাড়িতে এরকম থাকে, যেমন আমার ছেলে আর কি কখনোই ছোটোর থেকে ও ক্রিম কেক পছন্দ করে না, সেই জন্যই আমাকে ওর বার্থডেতে প্রতি বছরই এরকম কিছু নতুনত্ব এরকমভাবে বাটার কেক বানাতে হয়। তাই ওর মতন যদি, আমার বাড়ির মতো যদি তোমাদের বাড়িতেও এরকম কেউ থাকে যারা ক্রিম দেওয়া কেক পছন্দ করে না, তাহলে অবশ্যই তোমরাও এভাবে অনায়াসেই বানাতে পারো এরকমভাবে সেলিব্রেশন কেক। কেমন লাগলো জানিও, খেতে তো অপূর্ব হয় এই কেক। এবং বাড়ির বানানো জিনিস তো বুঝতেই পারছো ভীষণ ভালো হয়। আর সবচেয়ে হচ্ছে কেকটা খেতে যেমন, এটা তো বিস্কফ দিয়ে বানিয়েছি বলে একটা নতুনত্ব আছে এটার মধ্যে, টেস্টটা তো ভীষণ সুন্দর আর খুব সফট হয় কেকগুলো, ভীষণ সফট। আর টি টাইম যদি বানাও তাহলে তো এটাকে স্টোর করে রেখেও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। জানিও কেমন